আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে আগের ভিডিওতে গৃহ সম্পত্তি খাতে মোট আয় কিভাবে নির্ণয় করতে হয় তা তোমাদেরকে শিখিয়েছি। আমি আরও একটি অঙ্ক আজকে করাবো, যার মাধ্যমে তোমরা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে গৃহ সম্পত্তি খাতে কিভাবে মোট আয় নির্ণয় করতে হয়। আমি এই অঙ্কটি করাচ্ছি কারণ এখানে বিনিয়োগ ভাতাও নির্ণয় করার কথা বলেছে। আমি শুধু তোমাদেরকে গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করা শিখিয়েছি, কিন্তু বিনিয়োগ ভাতা নির্ণয় করা শেখাইনি। এর জন্য আমি এই ভিডিওটি তোমাদেরকে করে দেখাচ্ছি যে ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে তা বিনিয়োগ ভাতা আসলে নির্ণয় করতে হয় তা তোমরা দেখে নিতে পারবে। আর আমি আগেই বলেছি যে এখানে আমি আগের ভিডিওর প্রথমে বলে দিয়েছিলাম যে আগের ভিডিও যারা দেখোনি কাইন্ডলি দেখে নিবা, কারণ আমি ভিডিওর প্রথমে বলেছি যে অঙ্কের নিয়ম কিন্তু সব সময়ই ঠিক থাকে। শুধু অঙ্কের শুধু টাকার পরিমাণটা শুধু এলোমেলোভাবে দিয়ে থাকে পরীক্ষার হলে, কিন্তু না হলে কিন্তু সব কিছু কিন্তু সেমই থাকে। তোমাদের মধ্যে অনেকে কনফিউজ থাকতে পারো যে অঙ্ক সেম আসবে কি না, বা কর বর্ষ বা আয় বর্ষ পরিবর্তন হলে কোনো পরিবর্তন হবে কি না। আসলে কর বর্ষ আয় বর্ষ শুধু ইয়ার অনুসারে চেঞ্জ হয়, কিন্তু সেম অঙ্কের নিয়ম কিন্তু সেমই থাকে, কোনো পরিবর্তন হয় না। তাহলে চলো আমরা দেখে নিই আজকে আমি তোমাদেরকে গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় এবং বিনিয়োগ ভাতা দুটি কীভাবে নির্ণয় করে নিতে হয় তা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমাদের প্রশ্নে বলেছে যে মিস্টার শিহাব একজন সরকারি কর্মকর্তা, ঢাকার মিরপুরে তার একটি দোতলা বাড়ি আছে। দোতলা থাকলেই আমরা সবসময় বুঝি যে 2 দ্বারা ভাগ করে নেব, আর বাণিজ্যিক হলে বা 3তলা হলে, 3তলার কোনো অঙ্ক হলে গৃহ সম্পত্তি খাতে তখন আমরা 3/2 অংশ দ্বারা ভাগ করে নেব। আমি আগের ভিডিও এটি বলে দিয়েছি, যারা আগের ভিডিও দেখোনি কাইন্ডলি দেখে নিবা। তাহলে তিনি বাড়িটি 2তলায় বাস করেন, নিচতলায় মাসিক 15,000 টাকা ভাড়া দেওয়া হয়। তিনি বাড়ির 2তলায় থাকেন এবং তার মাসিক আয় কত? মাসিক ভাড়া পেয়ে থাকেন 15,000 টাকা। বাড়িটির পৌরমূল্য নির্ধারণ করা হয়েছে 3 লক্ষ টাকা। উক্ত বছরে বাড়িটির খরচ নির্ণয়। তাহলে ভূমি উন্নয়ন কর 1,000 টাকা দেওয়া রয়েছে, পৌর কর 5,000 টাকা দেওয়া রয়েছে, মেরামত খরচ 6,000 টাকা, ভাড়া আদায় খরচ 500 টাকা, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঋণের সুদ 30,000 টাকা। উক্ত বছরে বাড়িটি 2 মাস কোনো ভাড়াটিয়া ছিল না। এখানে কোনো ভাড়াটিয়া ছিল না, এখানে দেওয়া রয়েছে। উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ: তার স্ত্রীকে প্রদান করেন 10,000 টাকা। এখানে এই অংশটি এক্সট্রা দেওয়া হয়েছে কারণ এগুলো বিনিয়োগ ভাতা নির্ণয় করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে। ডিপোজিট পেনশন স্কিমে জমা 6,000 টাকা, কল্যাণ তহবিলে 5,000 টাকা এবং গোষ্ঠী বিমায় 3,000 টাকা চাঁদা প্রদান করে। সরকারি জাকাত তহবিলে প্রদান 2,000 টাকা। এখানে আমাদের করণীয় বলে দিয়েছি যে 2021-22 কর বর্ষ অনুযায়ী গৃহ সম্পত্তি খাতে শিহাবের মোট আয় নির্ণয়। এখানে তোমাদের কিন্তু 23-24 দিয়ে দিতে পারে, 24-25ও দিয়ে দিতে পারে। তখন কি তোমরা কি বুঝে নিবা যে অঙ্কের সব প্যাটার্নই চেঞ্জ হয়ে যাবে? আসলে কিন্তু তা না। এখানে কর বর্ষ চেঞ্জ হতে পারে, আয় বর্ষ চেঞ্জ হতে পারে, কিন্তু অঙ্কের প্যাটার্ন এবং নিয়ম কিন্তু সেমই থাকবে। আমি বারবারই বলে দিচ্ছি, অঙ্কের নিয়ম কিন্তু কখনোই চেঞ্জ হবে না। অঙ্কের শুধু আয় বর্ষ এবং কর বর্ষগুলো চেঞ্জ হবে, এখানে কিন্তু সবগুলো সেম থাকবে। এখানে ঠিকানা বা কর অঞ্চলে দেওয়ার দরকার নেই। এখানে করদাতা মিস্টার শিহাব লেখে, আয়বর্ষ আমরা লিখে নেব। আয়বর্ষ সবসময় 2021-22 দেওয়া রয়েছে, এর আগের বছর থেকে নিব 2020-21। আর এখানে করবর্ষ দেওয়া রয়েছে 2021-22, এর জন্য 21-22। সবসময় আয়বর্ষ কিন্তু এর 1 বছর পূর্বের বছরেরটা ধরে নিতে হয় আয়বর্ষ হিসেবে। তারপর আমরা লিখব গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয়। এখানে ঠিকানা, কর অঞ্চল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আবাসিক মর্যাদাও দেওয়ার কোনো প্রয়োজন নেই, টিআইএন এগুলো এক্সট্রা দিয়ে দিয়েছে, এগুলো দেওয়ার দরকার নেই। করদাতা দেব, আয় বর্ষ কর বর্ষ দিব, তারপর আমরা লিখে নিব যে গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয়। এভাবে তোমরা গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করার পরে তোমরা এখানে বিবরণ টাকা দুইটি কলাম বসবে। গৃহ সম্পত্তি খাতে আয় ধারা আমরা জানি 24-25, এখানে লিখব বার্ষিক মূল্য বা প্রকৃত ভাড়া। এভাবে আমি লিখব প্রাপ্ত ভাড়া। এখানে বলে দিয়েছে 15,000 টাকা উনি মাসিক ভাড়া পেতেন। মাসিক যেহেতু বলে দিয়েছে সেহেতু আমরা 12 দ্বারা গুণ করে নেব, কারণ 12 মাসে 1 বছর হয়ে থাকে, এর জন্য আমরা 12 দ্বারা, মাসিক ভাড়ার জন্য আমরা 15,000কে 12 দ্বারা গুণ করে নেব। তাহলে আমাদের মান
টাকার মান আসবে 1,80,000 টাকা। এখানে পৌরমূল্য 3 লক্ষ টাকা। এখানে কিন্তু দুতলার নিয়ম, দুতলা বাড়ির যেহেতু আমরা অঙ্ক করছি, আমি সবসময় বলেছি যে 2 দ্বারা ভাগ করে নেব দুতলা হলে, তাহলে 2 দ্বারা ভাগ করলে 1,50,000 টাকা। এখন আমরা নির্ণয় করব বার্ষিক মূল্য যেটি বড়, এই দুইটি মান থেকে কোনটি বড়? নিশ্চয়ই 1,80,000 টাকা বড়, তাহলে আমরা এখানে সেকেন্ড কলামে লিখে নিব 1,80,000 টাকা। তাহলে যে এটির মান আমরা দিয়ে দেব বার্ষিক মূল্য যেটি বড়, এখানে আমরা এটি লিখে নিব। তারপরে আমরা লিখব বাদ অনুমোদনযোগ্য খরচ। এখানে অনুমোদনযোগ্য খরচ কোনগুলো বসবে? মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এখানে আমরা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ প্রথমেই লিখব কোনটির মান? আমরা যে বার্ষিক মূল্য পেয়েছি 1,80,000, এটাকে 25% দ্বারা গুণ করে নেব, তাহলে আমাদের মান হয় 45,000 টাকা। তারপর আমাদের ভূমি উন্নয়ন কর 1,000 টাকা দেওয়া হয়, এটাকে 2 দ্বারা ভাগ করে নেব। আমরা সবসময় বলেছি 25% কখন আসবে? যখন আমরা দুতলা বাড়ির অঙ্ক করব, তখন আমরা মেরামত রক্ষণাবেক্ষণ খরচকে 25% দ্বারা গুণ করে নেব। আর যদি বাণিজ্যিক ভিত্তিতে হয় তাহলে 30% দ্বারা আমরা গুণ করে নেব। তাহলে পৌরকর আমাদের ছিল 5,000 টাকা, এটাকে 2 দ্বারা ভাগ করে নেব, যেহেতু আমরা দুতলা বাড়ির অঙ্কটি করেছি, এর জন্য 2 দ্বারা ভাগ করে নেব 2,500। ঋণের সুদ বসবে এখানে 30,000 টাকা ভাগ 2, তাহলে 15,000 টাকা। এখানে শূন্যতা ভাতা আমাদের বলে দিয়েছিল যে বাড়িটি 2 মাস কোনো ভাড়াটিয়া ছিল না, এর জন্য আমাদের এখানে শূন্যতা ভাতা কোনটা বসবে? ওই যে বার্ষিক মূল্য, এই বার্ষিক মূল্যের যে টাকাটা আমরা ধরেছিলাম 1,80,000, এটাকে 12 দ্বারা ভাগ করে নেবে। যেহেতু আমাদের 12 মাসে 1 বছর হয়ে থাকে, তাহলে আমাদের বছর সবসময় কর কিন্তু বাৎসরিকভাবে দেওয়া হয়ে থাকে, এর জন্য আমাদের বাৎসরিক মাস 12 দ্বারা ভাগ করে নেব, ইন্টু 2 মাস যেহেতু খালি ছিল, ভাড়াটিয়া ছিল না, এর জন্য 2 দ্বারা গুণ করে নেব, তাহলে আমাদের মান বসে যাবে 30,000 টাকা। এখানে সবগুলো যোগ করে আমাদের মান বের হয়ে যায় 93,000 টাকা। এখানে আমরা বাদ আবাসিক অংশ হতে আয় সম্পূর্ণ অকরদার্য, এটা 0, তাহলে এখানে 93,000 টাকা এখানে বসবে। তাহলে আমাদের গৃহসম্পত্তি খাতে মোট আয় আমরা লিখে নিব 1,80,000 টাকা থেকে 93,000 টাকা বিয়োগ করলে আমাদের মান বের হয়ে যায় 87,000 টাকা। এটা হলো গৃহসম্পত্তি খাতে মোট আয়। এখন আমরা বিনিয়োগ ভাতা নির্ণয় করব। বিনিয়োগ ভাতা নির্ণয় করতে এভাবে আমরা 3টি কলাম এঁকে নিব, বিবরণ, টাকা। তাহলে প্রথমেই আমাদের চলে আসবে ডিপোজিট পেনশন স্কিমে। আমাদের বলেছিল ডিপোজিট পেনশন স্কিমে 6,000 টাকা। আমরা বেতন খাতে মোট আয় নির্ণয় করার সময় কিন্তু ডিপোজিট পেনশন স্কিমের একটি সর্বোচ্চ সীমা জানি, যেটা হলো 60,000 টাকা। এটা আমরা লিখব সর্বোচ্চ সীমা যেটি কম 60,000। তাহলে 60,000 থেকে 6,000 কোনটি কম? আমাদের নিশ্চয়ই 6,000 কম, এর জন্য আমরা টাকার গড়ে ফার্স্ট কলামে 6,000 টাকা বসে নিব। তারপরে কল্যাণ তহবিলে আমাদের জমা দিয়েছিল 5,000 টাকা, এটা সরাসরি টাকার কলামে বসে যাবে। তারপর গোষ্ঠী বিমায় চাঁদা জমা 3,000 টাকা, এটাও আমরা টাকার কলামে বসিয়ে নেব। সরকারি জাকাত তহবিলে প্রদান, এটা 2,000 টাকা। তাহলে এগুলো সবগুলো যোগ করে আমাদের মান আসে 16,000 টাকা। এটার নাম হলো প্রকৃত বিনিয়োগ। এখন আমরা লিখব মোট আয়ের 25%, অর্থাৎ আমাদের মোট আয় কত পেয়েছিলাম? গৃহসম্পত্তি খাতে 87,000 টাকা। এটাকে 87,000 টাকায় 25% দ্বারা গুণ করলে আমাদের 21,750 টাকা চলে আসে। তাহলে আমরা সর্বোচ্চ সীমা লিখে নিব অনুমোদিত বিনিয়োগ ভাতা যেটি কম। তাহলে এটি থেকে কোনটি কম? নিশ্চয়ই 16,000 টাকা। তাহলে আমরা বিনিয়োগ ভাতা 16,000 টাকা বের হয়েছে। আশা করি তোমরা তা বুঝে নিয়েছো। আমি তোমাদেরকে কিছু টিপস এবং ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, যার মাধ্যমে তোমরা ইজিলি গৃহসম্পত্তি খাতে মোট আয় কীভাবে নির্ণয় করতে হয় তা তোমরা করে নিতে পারবে। তা হলো আমি তোমাদের এখানে টিপস এবং ট্রিক্স দিয়ে দিচ্ছি। এখানে গৃহসম্পত্তি খাতে টিপস এবং ট্রিক্স, দুতলা বাড়ির ক্ষেত্রে বা সরকারি, তখন আমরা পৌরমূল্যকে 2 দ্বারা ভাগ করে নেব। আর 3তলা বাড়ির ক্ষেত্রে বা বাণিজ্যিক যদি হয় তাহলে আমরা 3/2 অংশ দ্বারা ভাগ করে নেব পৌরমূল্যের মানকে। তারপর মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, বার্ষিক মূল্য। এখানে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মান আমরা ধরি সবসময় বার্ষিক মূল্যের যে টাকাটা আমরা পাবো, বার্ষিক মূল্যের যে টাকা পাবো তাকে 25% দ্বারা গুণ করে নেব। আর যদি বাণিজ্যিক করি তাহলে বার্ষিক মূল্যের টাকাকে আমরা 30% দ্বারা গুণ করে নেব। আশা করি তোমরা বুঝে নিয়েছো। তারপরে বাদ অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ সবসময়
আমরা যখন সরকারি করব তখন সব মানের সাথে 2 দ্বারা ভাগ করে নেব। আর যখন আমরা বাণিজ্যিক করব তখন আমরা 3/2 অংশ দ্বারা ভাগ করে নেব। তাহলে আমাদের প্রথমেই তোমরা বুঝে নিতে হবে যে প্রথমে অনুমোদনযোগ্য খরচ কোনগুলো আসে সাধারণত, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। যেগুলো আসে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রমানুসারে। আমি লিখে দিয়েছি যে ভূমি উন্নয়ন কর অনুমোদনযোগ্য খরচের আওতায় পড়ে, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচও কিন্তু পড়ে, বিমা প্রিমিয়াম, ভাড়া ভূমি ও ভূমির খাজনা, পৌরকর, অন্যান্য কর, ঋণকৃত মূলধনের সুদ বা বন্ধকি ঋণের সুদ, অনাদায়ী ভাড়া, শূন্যতা ভাতা, এগুলো কিন্তু সব অনুমোদনযোগ্য খরচের আওতায় পড়ে। এই সবগুলো আইটেমগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নিতে হবে, তা না হলে কিন্তু তোমরা পরীক্ষার হলে ভুল হলে কোন মান তোমরা অনুমোদনযোগ্য বা অনুমোদন খরচে বসাবে তা কিন্তু তোমরা ভুলে যেতে পারো। এই জন্য তোমাদের অবশ্যই এগুলো মনে রাখতে হবে, যাতে করে তোমরা গৃহসম্পত্তি খাতে মোট আয় নির্ণয় ইজিলি করে নিতে পারো। আর তোমাদের মনে অনেকে প্রশ্ন, আমাকে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে যদি আমাদের করবর্ষ আয়বর্ষ যদি আমাদের পরিবর্তন হয়ে যায় তাহলে কি অঙ্কের প্যাটার্নটা পরিবর্তন হয়? অঙ্কের প্যাটার্ন কখনোই কিন্তু পরিবর্তন হয় না। অঙ্কের নিয়ম কোনো স্যারই পরীক্ষার হলে পরিবর্তন করে দিবে না। অঙ্কের নিয়ম কেউ পরিবর্তন করে না, শুধু জাস্ট টাকার পরিমাণটা পরিবর্তন করে দেওয়া হয় এবং আয়বর্ষ করবর্ষের মান করবর্ষ এটার পরিবর্তন হয়। আগে আমাদের 2020, 21, 22, 23, 24 এভাবে তোমাদেরকে করবর্ষ আয়বর্ষ নির্ধারণ করে দিবে। আর এখানে পুরাতন বা নতুন নিয়ম বলে কিছুই নেই, অঙ্কের নিয়ম সেমই থাকে সব ক্ষেত্রে। অঙ্কের নিয়ম কিন্তু কোনো পরিবর্তনই হয় না। আশা করি তোমরা গৃহসম্পত্তি খাতে মোট আয় কীভাবে নির্ণয় করতে হয় এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। আর কোনো তোমাদের মনে কোয়েশ্চন নেই যে কিভাবে আমরা নির্ণয় করব বা কোন নিয়ম আসবে। কোনো নিয়মই আসে, নতুন বা পুরাতন কোনো নিয়মই কিন্তু নেই, জাস্ট শুধু করবর্ষ আয়বর্ষ মানটা পরিবর্তন করে দেয়। আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নেবে যাতে তারাও উপকৃত হতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই লাইক বাটন চাপতে ভুলবা না। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।